এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে ব্রট ইউ বাই লাইফলাইন হসপিটাল। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি মৌপ্রিয়া। শুরু করছি আজকের এক্সপ্রেস মিডডে। আসানসোল ট্রাফিক মোড়ের কাছে একটি ফাস্ট ফুড দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসানসোল ট্রাফিক মোড়ের কাছে একটি ফাস্ট ফুড দোকান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। খবর পেয়ে আসানসোল দমকল বিভাগের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে এই মুহূর্তে ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা এখনও জানা যায়নি এবং হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দক্ষিণ থানার পুলিশও পৌঁছয়। তারা পরিস্থিতি তদারকি করছেন এবং আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক সময় বাঙালির হেসেলে অবিচ্ছেদ্য অংশ ছিল শালপাতার থালা ও বাটি। পাড়ার চপ ফুলুরি থেকে শুরু করে অনুষ্ঠান বাড়ির ভুরি ভোজ শালপাতার ছোঁয়ায় খাবার পেত এক অন্যরকম তৃপ্তি। কিন্তু আধুনিকতার হাওয়ায় আজ সেই ঐতিহ্য মলিন, আর এর সরাসরি প্রভাব পড়ছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের জীবন জীবিকার ওপর। একসময় বাঙালির দৈনন্দিন জীবন ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ ছিল শালপাতার থালাবাটি। পাড়ার চপের দোকান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান সবখানেই দেখা মিলত এই পরিবেশ বান্ধব সামগ্রীর। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই চিত্র আজ অনেকটাই ফিকে। কাগজ ও থার্মোকলের তৈরি থালাবাটির দাপটে হারিয়ে যাচ্ছে শালপাতার ঐতিহ্য, যার ফলে চরম সংকটে পড়েছেন পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। শালপাতার স্থান দখল করছে আধুনিক উপকরণ। কয়েক বছর আগেও স্থানীয় খাবারের দোকানগুলোতে চপ, ফুলুরি, কচুরির মতো মুখরোচক পদ শালপাতার প্লেটে পরিবেশন করা হতো। কিন্তু বর্তমানে সেই স্থান দখল করে নিয়েছে কাগজের ও থার্মোকলের তৈরি প্লেট। শুধু ছোট দোকান নয়, পাড়ার অনুষ্ঠান বাড়িতেও শালপাতার থালাবাটির ব্যবহার চোখে পড়ে না বললেই চলে। সহজলভ্যতা এবং তুলনামূলক কম দামের কারণে এই আধুনিক উপকরণগুলোই এখন বেশি ব্যবহৃত হচ্ছে। শালপাতার থালাবাটির চাহিদা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আউশ গ্রাম জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের জীবন জীবিকার প্রধান উৎসই ছিল শালপাতা সংগ্রহ ও তা থেকে থালাবাটি তৈরি। জীবনের ঝুঁকি নিয়ে ভোরবেলা গভীর জঙ্গল থেকে শালপাতা ও কুচিকাঠি সংগ্রহ করে তা সেলাই করে শুকিয়ে বান্ডিল করে মহাজনদের কাছে বিক্রি করাই ছিল তাদের একমাত্র ভরসা। এই শিল্পে যুক্ত শ্রমিকেরা জানান, আগে শালপাতার থালাবাটির চাহিদা অনেক বেশি ছিল। 1000 থালা তৈরি করলে তারা মজুরি পেতেন 400 টাকা। এখন চাহিদা কমে যাওয়ায় সেই মজুরি 300 টাকায় নেমে এসেছে। 1000 পাতা তৈরি করতে তাদের 3 থেকে 4 দিন সময় লাগে। এই সামান্য আয় দিয়েই তাদের সংসার চালাতে হয়। কুচি গুলো আনছি 300 করে দিচ্ছে, 1000 2-3 দিন লাগে। এমতাবস্থায় আউশ গ্রাম জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, যদি সরকার তাদের পাশে দাঁড়ায় এবং আরও কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেয় তবে তারা এই সংকটের মোকাবিলা করতে পারবেন। তারা চাইছে অভাব যে রয়ে গেছে সংসারে, সে অভাব যাতে দূর হয়। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শিক্ষক নেই তাই ক্লাসও হয় না, এই অভিযোগে নেতাই হাই স্কুলের ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার সকালে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। ঘণ্টাখানেক পরেও সুরাহা না হওয়ায় তারা নেতাই রাস্তায় অবরোধ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস না হওয়ায় স্কুলে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আমরা শিক্ষক চাই, তাই জন্য আমাদের ক্লাসে শিক্ষক খুবই কম, তাই জন্য আমরা এরকম পথে এসে আন্দোলন করছি। না, ঠিকঠাক হয় কিন্তু শিক্ষক কমের জন্য ঠিকঠাক হয় না এখন। কারণ আমরা শিক্ষক চাই, এই জন্য আন্দোলনের জন্য এখানে পথে নেমে এসেছি। 2019 সালে জুনিয়র হাই স্কুল থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হলেও শিক্ষক সংখ্যা বাড়েনি। বর্তমানে প্রায় 350 জন ছাত্রছাত্রীর জন্য মাত্র 4 জন শিক্ষক রয়েছেন, ফলে অধিকাংশ দিনই অর্ধেক ক্লাস হয় না। আজ দীর্ঘ অনেক দিন যাবৎ আমাদের এই স্কুলে কোনো শিক্ষক নেই। কোনো বলতে কি, হয়তো আমাদের 15 জন শিক্ষকের দরকার, সেখানে 4 জন শিক্ষক। ঠিক মতন ক্লাস হচ্ছে না।
বাচ্চারাও দিনের পর দিন পিছিয়ে পড়ছে। এই কারণেই আজকে এই সিদ্ধান্ত নিতে বাচ্চারাও বাধ্য হয়েছে। তাতে আমাদেরও সর্বসম্মতিক্রমে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে এই বার্তা যাতে উপর পর্যন্ত পৌঁছায় তার জন্য আমরা এগিয়ে এসেছি। এখন যদি ঠিক না হয় আমরা আগামী দিনে আরও একটু বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনা নিচ্ছি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই সমস্যায় প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তাদের দাবি অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে, অন্যথায় আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। যখন গ্রীষ্মের দাবদাহে জনজীবন অতিষ্ঠ, তখন বাংলার ঐতিহ্যবাহী শীতল পাটি তার কার্যকারিতা নিয়ে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একসময় মুঘল সম্রাট ঔরঙ্গজেব থেকে শুরু করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া পর্যন্ত যাদের মন জয় করেছিল এই শীতল পাটি, কালের নিয়মে তার জনপ্রিয়তা কিছুটা কমলেও গরমের তীব্রতায় আরামের অন্বেষণে মানুষ আবারও ফিরছে প্রাকৃতিক শীতলতার দিকে। কুচবিহারের তুফানগঞ্জ এলাকার কারিগররা বর্তমানে হিমশিম খাচ্ছেন শীতল পাটির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে। জানা যায়, সম্রাট ঔরঙ্গজেব যখন দিল্লির মসনাদে ছিলেন তখন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ তার জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন রূপলি বেতের শীতল পাটি। এই উপহার নাকি এতটাই মনে ধরেছিল ঔরঙ্গজেবের যে তিনি আমৃত্যু ওই পাটিতেই নামাজ আদায় করতেন। শুধু তাই নয়, ব্রিটেনের রানী ভিক্টোরিয়াও শীতল পাটির গুণমুগ্ধ ছিলেন। এই রাজা বাদশাহের শীতল পাটির প্রতি আগ্রহের মূল কারণই ছিল গ্রীষ্মের তীব্র দাবদাহে এর আরামদায়ক শীতলতা। শীতল পাটির চাহিদাটাই সবচেয়ে বেশি। কি কারণে এই চাহিদাটা? এটা মানে শুলে পরে শরীর ঠান্ডা হয়, শরীর ঠান্ডা থাকে, মানে শুয়ে আরাম আছে, এইটাই। আর দেখতেও আছে। দাম কিরকম? এটা 2500 হয়, 2000 হয়। কুচবিহারের তুফানগঞ্জ শহর এলাকায় বহু শীতল পাটি শিল্পী বসবাস করেন। সুশীল চন্দ ও অজিত কুমার চন্দ যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, তারা জানান শীতল পাটি তৈরি করা শুধু দক্ষতার কাজ নয়, এর জন্য প্রচুর ধৈর্য লাগে। একটি শীতল পাটি তৈরি করতে 4 থেকে 5 দিন সময় লেগে যায়। শুরু আগে বাগান থেকে বেত কাটতে হয়, তারপর এগুলা বানাইতে হয়, এগুলা আবার ভিজাইয়া তুলতে হয়। এই কাজটা হলো আমাদের পুরুষের, তারপরে মহিলারা বলে। দাম তো ভ্যারাইটিস বললো না, ভ্যারাইটিস দাম। এই যে যেমন এটা 1000 টাকা, এর থেকে ছোটটা 800 টাকা, তারপরে নামাজ পড়ার বাড়ি আছে। তবে এই কারিগরদের মনে সরকারের প্রতি কিছুটা আক্ষেপও রয়েছে। তাদের অভিযোগ, শিল্পী কার্ড থাকা সত্ত্বেও তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান না। তীব্র গরমে শীতল পাটি যেন বাংলার এক হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও নতুন করে ফিরে আনছে মানুষের দৈনন্দিন জীবনে। কুচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডেতে নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছে বিরতির পর। লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত। A unit of Levomedin Healthcare Limited। 24 ঘন্টা জরুরি ভিত্তিতে আপনার স্বাস্থ্যের রক্ষায় নিয়োজিত লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, NH2 কালীপাহাড়ি, আসানসোল, পশ্চিম বর্ধমান। যে কোনো প্রয়োজনে ফোন করুন 0341350135। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। পঞ্চায়েত থেকে আর্থিক দুর্নীতির দায়ে গ্রেফতার তৃণমূল নেতা। তৎকালীন তৃণমূল প্রধান এই দুর্নীতির সঙ্গে যুক্ত দাবি বিজেপির। বিজেপিকে পাল্টা আক্রমণ তৎকালীন তৃণমূল প্রধানের, আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে। এর আগে তৃণমূলের যখন গ্রাম পঞ্চায়েত ছিল তখন নাকি বড়সড় আর্থিক দুর্নীতি হয়েছে, এমনই অভিযোগ গেরুয়া শিবিরের। ওই পঞ্চায়েতের যিনি ট্যাক্স সংগ্রহ করেন তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে প্রতীক গুপ্ত নামে ওই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। জানা যায় অভিযুক্ত প্রতীক গুপ্ত তৃণমূলের বুথ সভাপতি। অভিযুক্তকে গ্রেফতার করে রানাঘাট আদালতে তোলা হয়। অন্যদিকে এ বিষয়ে বর্তমান টাউনশিপের বিজেপি প্রধান পরিমল রায়ের দাবি, তৎকালীন প্রধানের হাত ধরেই কাজে যোগ দেন অভিযুক্ত এবং প্রধানের প্রচ্ছন্ন মদত ও প্রশ্রয়ে আর্থিক দুর্নীতির শাখা প্রশাখা বিস্তার করেছিলেন প্রতীক।
তৃণমূলের আমলে তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বিজেপির অভিযোগ তৎকালীন পঞ্চায়েত প্রধান উৎপল বসাকও এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই অবিলম্বে উৎপল বসাকের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন বিজেপি। যে ফুলিয়া টাউনশিপের যে ট্যাক্স কালেক্টর প্রতীক গুপ্ত, সে দীর্ঘ 7 বছর ধরে পঞ্চায়েতের কর এবং ট্যাক্স, জনগণের যে টাকা সে টাকা চুরি করছে, অনর্গল সে চুরি করে যাচ্ছে। তাকে 3বার আমরা ওয়ার্নিং দিই এবং বিডিও সাহেবকে জানাই, বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি। তিনি বলেছিলেন পাউ সাহেবকে পঞ্চায়েতে পাঠাবেন, তিনি তাও পাঠায়নি। কালকে আমরা আর কোনো ক্ষমা না করে তাকে পুলিশের হাতে তুলে দিই, সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। যদিও বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৎকালীন তৃণমূল পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের। তিনি বলেন বিজেপি যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং বর্তমানে বিজেপির ফুলিয়ায় যে বড় দায়িত্বে রয়েছে তার বাড়িতে ওঠা বসা করে ওই অভিযুক্ত। বিজেপি প্রায় 2.5 বছর ধরে পঞ্চায়েতের দায়িত্বে রয়েছে, তাহলে এতদিন কেন বিষয়টি তারা প্রকাশ্যে আনেননি? তদন্ত করলে সব সামনে আসবে। দেখুন, সবার প্রথমে বলি, যিনি ট্যাক্স কালেক্টর যিনি এখন আছেন প্রতীক গুপ্ত, তিনি আমার আমলে নিয়োগ হয়েছিলেন ঠিকই কথা, কিন্তু তাকে নিয়োগ তো আমি একা করিনি। আমার বোর্ড সম্পূর্ণ অফিস স্টাফ ছিল, সরকারি একটা নিয়ম মেনে তার নিয়োগ হয়েছিল। দ্বিতীয় কথা, আমার বোর্ডের সময় এমন কিছু আমার নজরে আসেনি। আমার যখন আমাদের বোর্ড চলতো তখন ঠিকঠাক করে ট্যাক্স উঠতো, সব ঠিকঠাক করেই চলতো। তা এই মুহূর্তে আমি এই ব্যাপারে আমি আর কিছু বলতে পারবো না। এইভাবে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পশ্চিমবঙ্গের চম্পা নদীর মোহনায় আবিষ্কৃত মুক্তজীবী সামুদ্রিক নেমাটোড। দীঘার জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মেরিন অ্যাকোয়ারিয়াম এবং রিজিনাল সেন্টারের বিজ্ঞানীরা এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেছেন। ZS এর বিজ্ঞানী ডক্টর এস বালাকৃষ্ণনের নেতৃত্বে এক গবেষণা দল এই আবিষ্কারের কাজটি সম্পন্ন করেছেন। A new species, the predatory free-living marine nematode species, Paraclonimus bengalensis. That species reported from the Champa estuary, West Bengal, in India. In general, Paraclonimus bengalensis, the was wide spread in the various habitat. In current species identified in the estuary ecosystem. ডক্টর বালাকৃষ্ণন জানিয়েছেন এটি ভারতীয় জলসীমা থেকে শিকারী মুক্ত জীবী সামুদ্রিক নেমাটোড প্রজাতির প্রথম নথিভুক্তিকরণ। গবেষকরা গত 14 অগস্ট 2024-এ বঙ্গোপসাগরের সঙ্গে চম্পা নদীর মিলনস্থলের আন্তঃজলোয়ার অঞ্চল থেকে প্রায় 10 সেন্টিমিটার গভীরে একটি হ্যান্ড কোরার ব্যবহার করে সংগৃহীত পলির নমুনা থেকে এই নতুন নেমাটোড প্রজাতিটি উদ্ধার করেন। নব আবিষ্কৃত প্রজাতিটি স্বতন্ত্র রূপগত বৈশিষ্ট্য প্রদর্শন করে। এর একটি পুরু নলাকার দেহ, একটি বৃহৎ মুখ গহ্বর, ডোরাকাটা কিউটিকলের পার্শ্বীয় অ্যালের উপস্থিতি। এই আবিষ্কার সামুদ্রিক জীবনের বিশাল এবং মূলত অনাবিষ্কৃত বৈচিত্র্যের ওপর আলোকপাত করে। যদিও মুক্তজীবী সামুদ্রিক নেমাটোডগুলি পলিতে সবচেয়ে সংখ্যাগতভাবে প্রভাবশালী প্রাণীদের মধ্যে রয়েছে। রিসেন্ট সার্ভে করতে গিয়ে আমরা এই দীঘার চম্পা নদীর মোহনা থেকে এক ধরনের নেমাটোড নতুন প্রজাতি পেয়েছি, যেটা জেনাস হচ্ছে প্যারাস্পেরোলিমাস। এবার তার নতুন নামকরণ হয়েছে, স্পিসিস নামটা হলো বেঙ্গালেন্সিস, যেহেতু বে অফ বেঙ্গল থেকে এটা ডিসকভারি হয়েছে। এই যে স্পিসিসটার মূলত ইউনিক ক্যারেক্টারিস্টিক, কিছু মরফোলজিক্যাল ইউনিক ক্যারেক্টারিস্টিকের জন্য মানে কিছু বৈশিষ্ট্য আছে যেটা এই জেনাসের আলাদা স্পিসিসের থেকে আলাদা করে। গবেষকদের দলটি সামুদ্রিক মিওফৌনাল সম্প্রদায় বোঝার জন্য আরও গবেষণা পরিচালনা করতে আগ্রহী এবং অন্যান্য অনাবিষ্কৃত জীবের জন্য কাছাকাছি অঞ্চলগুলি অন্বেষণ করার পরিকল্পনা করছে। দীঘা মেরিন অ্যাকোয়ারিয়ামের জন্য এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় গ্রাম বাংলার অবিচ্ছেদ্য অংশ ছিল তালগাছ। বর্তমানে নদিয়ার কৃষ্ণগঞ্জে নতুন করে তালের আঁটি রোপণ করে পরিবেশের ভারসাম্য ফেরানোর চেষ্টা চলছে। এর পাশাপাশি এই অঞ্চলের হাট বাজারগুলিতে তালের শাঁসের কদর বেড়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ও মাছদিয়ার হাটে বাজারে এখন তালের শাঁসের রমরমা ব্যবসা। শহর থেকে গ্রাম পর্যন্ত তালের শাঁস এক জনপ্রিয় মৌসুমি ফল। কেবল শাঁসই নয়, তালের রস, গুড়, পাকা তাল এবং পিঠার মতো সুস্বাদু
খাবারগুলিও প্রায় সমানভাবে জনপ্রিয়। নদিয়ার বিভিন্ন শহরের রাস্তায় ফুটপাতে দেখা যাচ্ছে তালের শাঁস বিক্রেতাদের ব্যস্ততা। বিক্রেতা নারায়ণ ঘোষ, ভরত বিশ্বাস এবং তপন বিশ্বাস জানান, প্রতিদিন 30 থেকে 40 কাঁদি তাল বিক্রি হয়। গরমের দিনে তালের শাঁসের চাহিদা আরও বাড়ে। প্রতিটি তালে 2 থেকে 3টি শাঁস থাকে এবং 4টি শাঁস 15 থেকে 20 টাকায় বিক্রি করা হয়। এগুলো আমাদের গাছ কিনে রেখে দিতে হয়, এই সময় নিয়ে গিয়ে কাটা হয়, 500-600 মাল দেখে দাম করা হয়। গাছে তো সব সমান মাল হয় না, কম বেশি মাল আছে। বাজারে এখন মোটামুটি চলছে ভালো, লাভ ওই শতকরাই ধরে নেন 1 থেকে 150 টাকা থাকে। নদিয়ার বিভিন্ন স্থানে কাঁচা তালে বাজার ছেয়ে গেছে। তালের শাঁসের ব্যাপক চাহিদা থাকায় বিক্রেতারা প্রায়শই ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খান। প্রায় 1.5 থেকে 2 মাস ধরে চলে এই তাল শাঁসের বিক্রি। প্রতিদিন প্রতিটি বিক্রেতার প্রায় 4 থেকে 5 হাজার শাঁস বিক্রি করেন, যা থেকে গড়ে 400 থেকে 500 টাকা পর্যন্ত তাদের লাভ হয়, এমনটাই জানিয়েছেন তারা। এবছর তালের ভালো ফলন হয়েছে। বর্তমানে অনেকেই বজ্রপাত রোধে তাল গাছ রোপণ করছেন। এর ফলে মৎস্য চাষের পাশাপাশি তাল চাষ থেকেও মুনাফা পাচ্ছেন চাষিরা। একটি তাল গাছ 500 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। যারা এই তাল গাছ কিনছেন তারা তাল বিক্রি করে আরও 500 থেকে 1000 টাকা মুনাফা করছেন। বলা বাহুল্য, তাল গাছ এখন অর্থনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিটে এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।